সবাইকে স্বাগত জানাচ্ছি আইটিপিস একাডেমির আজকের অনলাইন ক্লাসে। তো আমরা গতদিন কম্পিউটারের সি প্রোগ্রামিং শুরু করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনলাইন ক্লাস। তো আশা করি গতদিনের টপিকগুলো সবাই ভালো মতো বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। সেগুলো যদি হ্যান্ডস অন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আজকের ক্লাস এবং সামনের ক্লাসগুলো বুঝতে কষ্ট হতে পারে। কাজে যদি কারো দুর্বলতা থেকে থাকে আগের ক্লাসগুলায়, তাহলে আমি রিকমেন্ড করব আজকের অনলাইন ক্লাসে জয়েন করার আগে সেই বিষয়গুলো ক্লিয়ার করতে বা কনফিউশনগুলো ক্লিয়ার করে নিতে আর কি। তো গতদিন কিছু কাজ আমাদের ছিল, যেমন আমরা দুইটা ভেরিয়েবল নাম্বার নিতে বলেছিলাম, সেগুলোতে হচ্ছে ইন্টেজার এবং ডাবলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলেছিলাম। তো বিষয়টা যদি আমি এভাবে দেখাই, যে ফর এক্সাম্পল ইন্ট এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে যদি আমি 10 রাখি, আবার ইন্ট বি বি নামের একটা ভেরিয়েবল, সেখানে যদি আমি 3 রাখি, তাহলে তোমরা একটু করে দেখো তো যে ইন্ট সি যদি নেই এবং ইন্ট সি তে যদি আমি এ ডিভাইডেড বাই বি রাখি, তাহলে তোমরা একটু এই অনলাইন ক্লাস থেকে একটু মানে এরকম যে চোখ নাক কান বন্ধ করে তোমরা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে এই সিটাকে একটু প্রিন্ট করে দেখবা। প্রিন্টএফ এর মধ্যে এই সিটাকে একটু প্রিন্ট করে দেখবা, অর্থাৎ দেখো যে এই সির মধ্যে কত আছে। তো স্বাভাবিকভাবে কি থাকা উচিত, যে 10কে 3 দিয়ে ভাগ করলে 3.333 থাকা উচিত, তাই না? কিন্তু তোমরা খেয়াল করলে দেখবা যে এই সির মধ্যে 3.333 না থেকে আছে শুধুমাত্র 3। কেন আছে এরকম? কারণ এই যে সি ভেরিয়েবলের ডেটা টাইপ বা ডেটার জাত হচ্ছে ইন্ট বা পূর্ণ সংখ্যা। তাহলে যেটা হবে যে অ্যাকচুয়াল রেজাল্ট, যেটা এই অ্যাকচুয়াল রেজাল্টে দশমিকের পর থেকে যা কিছু অংশ আছে সেটা বাদ হয়ে শুধুমাত্র দশমিকের আগে যেটা আছে সেটা থাকবে। এই বিষয়টাকে বলা হয় ইন্টিজার ডিভিশন। অর্থাৎ যখন আমরা ইন্টিজারে রেখে কোনো কিছুকে ভাগ করব, তখন দশমিকের পরের অংশটুকু ওমিট হয়ে দশমিকের আগের অংশটুকুই শুধু থাকবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 আছে। তো এই যেটা ইন্টিজার ডিভিশন থেকে আমরা নতুন একটা বিষয় আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বিষয়টা কিরকম একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবা। যেমন ধরো যে এক্স নামে একটা ভেরিয়েবল তোমার কাছে আছে, যার মধ্যে তুমি এখনো কোনো কিছু রাখো নাই। তো ধরো এক্স নামে যে ভেরিয়েবলটা আছে, ধরে নাও সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্ট। তার মানে আমি এক্স এর মধ্যে ইন্ট জাতের কোনো ডেটা বা সংখ্যা আমি এখানে রাখবো। এখন ধরো আরেকটা ভেরিয়েবল আমার কাছে আছে, যার মধ্যে আমি ডাবল টাইপের ডেটা রাখবো, ডাবল ওয়াই। তো ধরো ওয়াই নামের এই ভেরিয়েবলের মধ্যে আছে 10.5। এখন যদি আমি বলি যে এক্স সমান ওয়াই, তাহলে বিষয়টা কেমন হবে? অনেকে বলতে পারো যে ভাই এখানে এরর দেখাবে কিনা। তো আমার কথা হচ্ছে, আমি তোমাদেরকে শুরুর ক্লাসে বলেছিলাম যে যা কিছু তোমার কিউরিওসিটি হবে, যেটা তোমার কিউরিওসিটি জন্মাবে তোমার মধ্যে, সেটা তুমি কোড করে দেখো। তোমার কোড যদি ভুলও হয়, তোমার তো আর কম্পিউটার বা মেশিন ব্লাস্ট করবে না, তুমি তো কোডটা করে দেখতে পারো। কাজে এইটুকু করে তুমি দেখতে পারো যে তুমি হচ্ছে এরর পাও কিনা, বা তুমি একটু প্রিন্ট করে দেখবা যে এই অবস্থাতে তুমি প্রিন্ট করে দেখবা, প্রিন্টেড দিয়ে যে এক্স এ কত আছে, ওয়াই তে কত আছে, তুমি একটু প্রিন্ট দিয়ে এই অবস্থায় দেখবা, তাহলে বিষয়গুলো হাতে কলমে অনেকটুকু বুঝতে পারবা। তো এই এক্স ইকুয়াল ওয়াই এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে, এক্স ইকুয়াল আইএনটি ইন্ট ওয়াই। তাহলে বিষয়টা কেমন হবে?
এই ইকুয়াল চিহ্নের মানেটা আমি প্রথমে কি বলেছিলাম যে এই দিকে ইকুয়াল চিহ্নের ডান পাশে যা কিছু থাকবে সেটা ক্যালকুলেট হয়ে বাম পাশের অংশতে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ওয়াই আছে এবং ব্র্যাকেটে ইন্ট দেওয়ার মানে হচ্ছে ওয়াই এ যা কিছু আছে সেটাকে ইন্ট ধরবে। ওয়াই তে কত আছে? 10.5। আর আমরা একটু আগে ইন্টিজার ডিভিশন দেখে আসছি, তাহলে ওয়াই 10.5 এটাকে যদি আমি ইন্ট আকারে নেই তাহলে এখানে থাকবে কত? 10। এই 10টাই চলে আসবে আমার এক্স এর মধ্যে। তাহলে এই জিনিসটাকে বলা হয় টাইপ কাস্টিং, যে আমি এখানে এক্স ইকুয়াল ওয়াই লিখলেও সি ল্যাঙ্গুয়েজে একই জিনিস হওয়ার কথা। তবে দুই একটা কম্পাইলারে হয়তো বা ভার্সন ভিন্ন থাকতে পারে, তবে বেসিক্যালি এক্স ইকুয়াল ওয়াই যদি তুমি লিখো তাহলে বিষয়টা তাই বুঝায় যে ওয়াই অ্যাকচুয়ালি ডাবল টাইপের, বাট এটা যেহেতু এক্স এর মধ্যে আসছে কাজে এটা অ্যাকচুয়ালি ইন্টিজার হিসেবে কাজ করবে। বিষয়টা আরেকটা এক্সাম্পল দেখালে হয়তো বা বুঝতে পারবা। যেমন ধরো যে ইন্ট x ইকুয়াল 2, তাহলে এখন আমি যদি ডাবল y নেই এবং y সমান x দেই তাহলে এই y তে এখন কত আসছে? বিষয়টা আমরা একটু হাতে কলমে দেখার চেষ্টা করি। আমরা কোড ব্লকসে চলে আসলাম এবং এটা আমরা ওই জিনিসটাই দেখার চেষ্টা করি। int x equals to double y equal x, printf পার্সেন্ট এল এফ, যেহেতু আমি ওয়াই প্রিন্ট করব কাজে পার্সেন্ট এল এফ এবং ওয়াই। দেখো 2.00 চলে আসছে। ব্যাখ্যা করার বিষয় যেটা সেটা হলো যে তুমি এক্স এর মধ্যে রাখছিলা কত? 2 কে রাখছিলা। আর সেই এক্স কে এখন তুমি রাখছো কিসের মধ্যে? ওয়াই এর মধ্যে, যেটা হচ্ছে আমার ডাবল। কাজেই যেহেতু আমি এখন ওয়াই এর মধ্যে রাখছি সেটা ডাবল, তাহলে এই এক্স এর মধ্যে ছিল 2, সেটা এখন ডাবল হিসেবে থাকবে ওয়াই এর মধ্যে, এখনো 2 হিসেবে থাকবে, তবে এখন নর্মাল 2 থাকবে না, থাকবে 2.0000 এরকম আকারে, দশমিক ভগ্নাংশ আকারে থাকবে। তাহলে টাইপ কাস্টিং এর বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, জটিল কোনো ভাবনা না। জাস্ট তুমি যেই কন্টেনারে বা যেই ভেরিয়েবলে রাখছো সেটার মতো করে ভেরিয়েবলটা শেপ নিয়ে নিবে। এখন চলো আমরা পরবর্তী বিষয়টাতে যাই। এটা একটু অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে বিষয়টা মজার। তোমরা বিষয়টা দেখলে বুঝতে পারবে। ধরো প্রথম দিন যেভাবে বলছিলাম যে আবুল নামের একটা ভেরিয়েবল তোমার কাছে আছে, ইন্ট আবুল ইকুয়ালস 5। তার মানে আবুল নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে আমরা ইন্ট জাতের ডেটা রাখবো, অর্থাৎ আবুল নামের যে ভেরিয়েবল তার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, এবং এই আবুলের মধ্যে কত থাকবে? 5 থাকবে। এখন আমরা যদি লিখি যে আবুল ইকুয়াল 10, তাহলে এখন কি হলো? আবুলের মধ্যে 10 চলে আসছে, আগে যে 5 ছিল সেটা চলে গেছে, অর্থাৎ আগের এই 5 কিন্তু এখন আর নাই। এখন আবুলের মধ্যে কত আছে? 10। এখন আমি যেটা দাবি করছি বিষয়টা একটু ভালো করে বুঝো, সেটা হচ্ছে আবুল ইকুয়াল 10 বা আবুল না বলে আমি ধরো এক্স বলছি, ধরো এক্স ইকুয়াল 5। এই সমান চিহ্নটাকে আমরা সমান চিহ্ন চিন্তা করব না। আমরা চিন্তা করব কি? সমান চিহ্নের ডানে যা কিছু আছে সেই জিনিসটা আগে ক্যালকুলেট হয়ে সমান চিহ্নের বামে যা কিছু আছে সেখানে চলে আসবে। অর্থাৎ ডানে যা কিছু আছে সেটা আগে কম্পিউটার হিসাব করবে, হিসাব করে সেই জিনিসটাই বামে যে আছে তার কাছে বসাই দিবে। বুঝতে পেরেছো কি বলেছি? তাহলে এখন চলো আবুল বাবুলের বিষয়টাতে আরেকবার আসি। ধরো বাবুল নামের একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার কাছে আছে, ইন্ট বাবুল, যার মধ্যে তুমি রাখলে 6। এখন যদি আমি বলি যে আবুল ইকুয়াল আবুল প্লাস বাবুল, একটু ভালো করে বুঝো।
যদি তুমি এটাকে সমান চিহ্ন ভাবতা, এই যে এই জিনিসটাকে যদি তুমি সমান চিহ্ন ভাবতা, তাহলে কি হবে? যে বাম পক্ষে আবুল আছে, ডান পক্ষেও আবুল আছে, দ্যাট মিনস নাথিং ইকুয়াল হয়ে যাবে বাবুল। নাথিং ইকুয়াল বাবুল মানে কি? নাথিং, তোমার কাছে কোনো মেমোরি নাই, তোমার কাছে কোনো ভেরিয়েবলই নাই, অথচ তুমি সেখানে বাবুলকে রাখতেছো। ইজ ইট ভ্যালিড? অফকোর্স নো। কাজেই আমরা এখন যেভাবে চিন্তা করেছি সমান চিহ্ন এভাবে চিন্তা করতে পারবো না। তাহলে একটু আগে যেভাবে বললাম সেভাবে চিন্তা করো তো, যে আগে সমান চিহ্নের ডানে যা কিছু আছে সেটা ক্যালকুলেট হবে। সমান চিহ্নের ডানে সে কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে আবুল প্লাস বাবুল। যখনই সে আবুলকে দেখতে পাচ্ছে তখনই সে আবুলের ভ্যালু কত দেখতে পাবে? 10। তাহলে সে এখানে দেখতে পাবে 10 প্লাস বাবুল। বাবুলের ভ্যালু সে কত দেখতে পাবে? 6 দেখতে পাবে। তাহলে 6। তাহলে সে এই 10 প্লাস 6 16 করবে, এবং এই 16 যে ভ্যালুটা এইটাকে সে দিয়ে দিবে আবুলের মধ্যে। তাহলে আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে কি বোঝা গেল? যে সমানের মতো দেখতে হলেও চিহ্নটা আসলে সমান চিহ্ন না। এই জিনিসটাকে আমরা সি প্রোগ্রামিং এ বা প্রোগ্রামিং এর ভাষায় আমরা এটাকে সমান চিহ্ন না বলে যেটা বলি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে আমরা কি বলি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কেন বলছি? কারণ বিষয়টা অনেকটা এরকম যে ডান পাশে যা কিছু আছে সেটা হচ্ছে কত? 16। এই 16টা অ্যাসাইন হয়ে যাচ্ছে বামে যে আছে তার কাছে। বুঝতে পেরেছো? অ্যাসাইন হয়ে যাচ্ছে, বা ডানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বামে যে আছে তার কাছে আমরা দিয়ে দিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি। এই কারণে বিষয় এটাকে সমান চিহ্ন না বলে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তবে বোঝার সুবিধার্থে বা বলতে সুবিধাজনক হওয়ায় আমি এটাকে হয়তো বা অনেকবার সমান চিহ্ন বলবো বা ইকুয়ালস বলবো। তোমরা একটু বিষয়টা বুঝে নিবা। তাহলে এখন আসো তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ আকারে আমি দেই। ধরো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে এক্স, আর একটা ধরো আছে ওয়াই, এবং ধরো তারা হচ্ছে ইন্ট ডেটা টাইপের। তাহলে আমি যদি এখন এক্স এর মধ্যে 1 রাখি, ওয়াই এর মধ্যে এক্স কে রাখি, এক্স এর মধ্যে 2 কে রাখি, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এক্স এর মধ্যে কত আছে এবং ওয়াই এর মধ্যে কত আছে। এই জিনিসটা কোড না করে এখান থেকে লজিক দেখে তোমাদের বলতে হবে, এবং সেটা তোমাদের জন্য টাস্ক হিসেবে থাকবে। তাহলে তোমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরটা বুঝে থাকো তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে কত আছে সেটা কোড না করেই বলতে পারবে, এবং কোড না করে বলতে পারার মানে হচ্ছে তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। আর তারপর তুমি ভেরিফাই করার জন্য তুমি সেটাকে কোড আকারে লিখে প্রিন্টএফ এর মাধ্যমে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত সেটা তুমি বের করতে পারবে। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে থাকলো। এখন আসো আমরা ভেরিয়েবলের বিষয়গুলোকে আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা ডাবল ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম। তো ধরো ডাবল নামের আমার একটা ভেরিয়েবল আছে, ধরো ক্যাপিটাল এ, তার মধ্যে আমি ধরো রেখেছি 5.5। আবার ধরো ডাবল বি, আমি সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। তার মানে কি বির মধ্যে এখনো আমি কোনো কিছু রাখি নাই। তাহলে আমি এখন পরের লাইনে আবার লিখতে পারি বি ইকুয়ালস বা বি অ্যাসাইনমেন্ট অপারেটর 2.5। যেহেতু একবার প্রথমে আমি বি এর ডেটা টাইপ ডাবল বলে দিয়েছি, অর্থাৎ ডেটা টাইপ একবার ঘোষণা দিয়ে দিয়েছি, অর্থাৎ ডেটা টাইপ একবার ডিক্লেয়ার করে ফেলছি, তাহলে দ্বিতীয়বার ডেটা টাইপ আবার লেখার দরকার নাই। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি কি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এইতে রেখেছি 5.5, বিতে রেখেছি 2.5। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমি এই দুটাকে যোগ করি, একবারে কিভাবে যোগ করতে পারি? ধরো আমি যদি প্রিন্ট এফ এর মধ্যে লিখি প্রিন্ট এফ, প্রিন্ট এফ, এখন আমাকে বলো
যে আমি এই এ এবং বি এই দুটাকে যোগ করে দেখাতে চাই, তাহলে প্রিন্টএফে আমি কিভাবে দেখাবো? যেহেতু ডাবল নিয়ে কাজ করছি, কাজে ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, এবং পার্সেন্ট এল এফ এটা রিপ্লেস হবে কোন জিনিসটা দিয়ে? এ এবং বি এর যোগফল দিয়ে, এ প্লাস বি। অর্থাৎ মেশিন আগে এই যে এ প্লাস বি এই অংশটুকু দেখবে, এই অংশটুকু ক্যালকুলেট করে সে দেখতে পাচ্ছে এ তে আছে 5.5, বি তে আছে 2.5, তাহলে টোটাল কত? 8.00। তাহলে সে এই 8.00 কে রিপ্লেস করে দিবে পার্সেন্ট এল এফ এর জায়গায়। তাহলে আমি প্রিন্টএফ এর মাধ্যমে দেখাতে পারবো এই দুইটার যোগফল 8.00। তো চলো তাহলে এই বিষয়টা আমি দেখিয়ে আসি তোমাদেরকে। ডাবল এ ইকুয়াল 5.5, ডাবল বি ইকুয়ালস 2.5, প্রিন্টএফ পার্সেন্ট এল এফ এ প্লাস বি। তোমাদের অনেকে মনে হতে পারে যে আমরা এখানে সরাসরি এ প্লাস বি কেন দিচ্ছি, অনেকে এভাবে চিন্তা করতে পারো যে ডাবল সি ইকুয়ালস এ প্লাস বি, দেন তোমরা অনেকে এই জায়গাতে হয়তো সি দিতে চাইবে। তো বিষয়টা আসলে একই। তোমরা যদি এভাবে করো যে ডাবল সি, সির মধ্যে এ প্লাস বি কে নিচ্ছ, সেই সি কে তুমি প্রিন্ট করতেছো, বিষয়টা অনেকটা এভাবে চিন্তা করো যে তোমার ধরো ধরো তোমার তোমার কাছে ধরো দুইটা কমলা আছে, তোমার ছোট ভাইয়ের কাছে মনে করো তিনটা কমলা আছে। এখন তুমি একটা নতুন পটের মধ্যে তোমার দুইটা কমলা, তোমার ছোট ভাইয়ের তিনটা কমলা তুমি রাখতে পারো, মোটমাট এখানে পাঁচটা কমলা হইলো। সেই পাঁচটা কমলাকে তুমি আবার ধরো কি বলবো, আরেকটা বড় পটের মধ্যে রাখতে পারো। তো একই জিনিসকে অন্যভাবে চিন্তা করতে পারো না, যে মাঝখানে যে ছোট পটটা তুমি নিয়েছিলে সেটা না নিয়ে একবারে বড় পটের মধ্যে তুমি তোমার দুইটা কমলা রাখলা, তোমার ছোট ভাইয়ের তিনটা কমলা রাখলা। বিষয়টা অনেকটা ওইরকমই। তুমি ডাবল সি এখানে এ প্লাস বি লিখছো, মানে হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছ, সেখানে তুমি এ প্লাস বি রাখছো, সেই সির মধ্যে কি আছে সেটাকে তুমি আবার পার্সেন্ট এল এফ দিয়ে প্রিন্ট করে দেখাচ্ছ। তো সেইটা না করে আমরা একবারে চাইলে এই জায়গাতে জিনিসটা করতে পারি যে সি না লিখে একবারেই এ প্লাস বি এখানে দিতে পারি। তাহলে চলো কি আসে আমরা দেখি। দেখো 8.0000 চলে এসেছে। এখন দেখো তো এখানে জিরো কয়টা আছে? তিনটা, ছয়টা, ছয়টা জিরো আছে না? এখন যদি আমি বলি যে না আমি ছয়টা জিরো দেখতে চাই না, আমি অনলি তিনটা জিরো দেখতে চাই, তাহলে কি করব? এই পার্সেন্ট এল এফ এখানে পয়েন্ট লিখে থ্রি লিখবো। পয়েন্ট থ্রি অর্থাৎ পার্সেন্ট পয়েন্ট থ্রি এল এফ যদি আমি লিখি, তাহলে আমি এখানে কি দেখতে পাবো? 8-এর পরে তিনটা শূন্য আছে। অর্থাৎ আমি দশমিকের পর কয় ঘর পর্যন্ত শো করতে চাইবো সেটা আমি এখানে চাইলে দিয়ে দিতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাছে হচ্ছে একটা টাস্ক বলতে পারো, তোমরা সেটা এখন করবে। সেটা হলো দুইটা ডাবল ভেরিয়েবল নিবা, দুইটা ভেরিয়েবল নিবা ডাবল টাইপের, এবং সেখানে দুইটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার তোমরা রাখবা। দেন হচ্ছে তোমরা সেগুলাকে আহ, গুণ করে দেখাবা, সেগুলোকে তোমরা মাল্টিপ্লিকেশন করবা, সেটাকে তোমরা মাল্টিপ্লিকেশন করবা, এবং আহ, কোনো হার্ড ভেরিয়েবল ইউজ করা যাবে না, অর্থাৎ এই দুইটা ভেরিয়েবলই শুধুমাত্র ইউজ করতে পারবা, অর্থাৎ উইদাউট এক্সট্রা ভেরিয়েবল, অন্য কোনো ভেরিয়েবল এখানে ইউজ করতে পারবা না। এবং তোমাকে দশমিকের পর দুই ঘর দেখাতে হবে, অর্থাৎ তুমি এই দশমিক চিহ্নের পর মাত্র দুই ঘর রাখতে পারবা। তো এই কাজটা তোমরা এখন করো, যে দুইটা ডাবল ভেরিয়েবল নিবা, সেখানে তোমার ইচ্ছা মতো তুমি ডেটা অ্যাসাইন করে দিতে পারবা ইকুয়াল চিহ্ন বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। দেন তুমি অন্য কোনো এক্সট্রা ভেরিয়েবল না নিয়ে তুমি সেগুলোকে গুণ করবা, গুণফলটা দেখাবা, দশমিকের পর দুইটা ঘর নিতে পারবা। তাহলে এইভাবে তোমরা এখন টাস্কটা একটু
করে দেখাও। আচ্ছা, এই পর্যায়ে আমরা আহ একটা নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে যে কমেন্ট লাইন। কমেন্ট লাইন মানে হচ্ছে কোডের মধ্যে বা আমরা যে প্রোগ্রামিংটা করছি সেই প্রোগ্রামিং কোডের মধ্যে আমরা এমন কিছু কথাবার্তা লিখে দিতে পারি যেগুলো হচ্ছে আমার মূল কোডের অংশ না। মূল কোডের অংশ না, অর্থাৎ আমি আমার বোঝার সুবিধার্থে এমন কিছু লিখে রাখতে পারি যেগুলো হচ্ছে আমার মূল কোডের অংশ না। এই কমেন্ট লাইনটা সি ল্যাঙ্গুয়েজে হয় দুই রকম, একটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট বা সিঙ্গেল কমেন্ট লাইন, সিঙ্গেল কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল কমেন্ট। এই সিঙ্গেল কমেন্টটা করা হয় দুইটা স্ল্যাশ চিহ্ন দিয়ে। এটা কিন্তু ব্যাক স্ল্যাশ না, অবশ্যই এটা স্ল্যাশ চিহ্ন। আর মাল্টিপল কমেন্ট লাইনটা করা হয় একটা স্ল্যাশ চিহ্ন, তারপর একটা স্টারিক্স চিহ্ন, তারপর আবার একটা স্টারিক্স চিহ্ন, তারপর একটা স্ল্যাশ চিহ্ন। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে আমার সেই কোডটা যেটা আমরা একটু আগে করছিলাম। তো এখন যদি আমরা এখন সিঙ্গেল লাইন কমেন্ট করি, তাহলে দেখো প্রথমে যদি আমি লিখি যে দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট, তাহলে এখন বলো তো এটা কি আমার মেইন কোডের অংশ হয়ে গেছে না? আমি যদি এটা রান করতে চাই, আমাকে এখানে দেখো লাল বাতি দেখাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে দুইটা স্ল্যাশ চিহ্ন আগে দিয়ে দেই, তাহলে দেখো আমার এটা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমি এখন যদি রান করতে চাই কোনো ধরনের বাধা পাচ্ছি না। এখন এটাকে সিঙ্গেল লাইন কমেন্ট কেন বলছি? কারণ এই লাইনের মধ্যে তুমি যা কিছু লিখো সেটা কোডের মধ্যে অংশ হবে না, কিন্তু পরের লাইনে যদি আবার কোনো কিছু লিখো সেটা কোডের অংশ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ লাল কালি দেখাই দিল। কিন্তু মাল্টিপল লাইনের বিষয়টা হচ্ছে তুমি এই যে একটা স্ল্যাশ চিহ্ন দিলা, একটা স্টারিক চিহ্ন দিলা, এরপরে যা কিছু লিখো, যা কিছু লিখো শুধু এক লাইনে না কয়েক লাইনে যা কিছু লিখো সবগুলা হচ্ছে সেই কমেন্টের অংশ। এখন আমাকে বলো এই যে একটা স্ল্যাশ চিহ্ন এবং একটা স্টারিক চিহ্নের মাধ্যমে তুমি মাল্টিপল কমেন্ট লাইন শুরু করছো, কিন্তু মাল্টিপল কমেন্ট লাইন শেষ করতে হবে, তো শেষ করতে হলে শুরুতে আবার স্টার্ট তারপরে আবার স্ল্যাশ চিহ্ন। এখন রান করে দেখো তো, এখন কোড আগের মতোই কাজ করছে। অর্থাৎ সিঙ্গেল লাইন কমেন্ট মানে একটা লাইনের মধ্যে কমেন্ট করতে পারবা, আর মাল্টিপল লাইন মানে কমেন্ট মানে হচ্ছে কয়েকটা লাইন জুড়ে কমেন্ট করতে পারবা, যতটা লাইন তোমার ইচ্ছা। সেক্ষেত্রে স্টার্টিং হবে এভাবে, এন্ডিং হবে এইভাবে। তো আশা করি তোমরা কমেন্ট লাইনের বিষয়টা এখন বুঝতে পেরেছো। এবার আসো যে আমরা একটা নতুন বিষয় শিখবো। নতুন বিষয় না আসলে, এটা এর মধ্যে তোমাদের অনেকের কিউরিওসিটি আসতে পারে, এবং টিপিক্যাল সি প্রোগ্রামিং এর বইগুলোতে বা টিউটোরিয়ালে বিষয়গুলা প্রোগ্রামিং শুরু করার আগে সাধারণত দেখানো হয়। বাট আমরা সেটা তোমাদেরকে আগে দেখাই নাই, সেটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যেন তোমরা মেইন প্রোগ্রামিং এ আগে একটু প্রবেশ করতে পারো, অর্থাৎ মেইন প্রোগ্রামিং এ প্রবেশ করার পরে তারপর খুঁটিনাটি বিষয়গুলো তোমরা সহজে ক্যাচ করতে পারবা। সেটা হচ্ছে যে ভ্যালিড ভেরিয়েবল নেম কিভাবে লিখতে হয়। ভ্যালিড ভেরিয়েবল নেম, অর্থাৎ তোমরা যে ওই যে ইন্ট আবুল বাবুল কাবুল ডাবল দিচ্ছিলা, যেমন এটা তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই আসি। ধরো এই যে ডাবল এ দিছি তাই না? এখন আমি চাইলে কি এখানে ধরো ডাবল কি বলবো, এ স্পেস বি স্পেস সি এভাবে দিতে পারবো? কি মনে হয়, দিতে পারবো কি? আমি যদি বলি যে এইভাবে লিখলে এটা পুরোটা আমার একটা ভেরিয়েবল নেম, এই যে এবিসি যেভাবে লিখছি এটা আমার একটা ভেরিয়েবল নেম, এবং সেটার মধ্যে আমি 5.5 কে রাখছি, আমি কি এভাবে যদি দাবি করি তাহলে কি হবে? চলো করে দেখি। দেখো হচ্ছে না, তার মানে কি এভাবে আমি করতে পারবো না। তাহলে আমার কখন একটা ভেরিয়েবল এর নামকে কিভাবে দিলে সেটা একটা ভ্যালিড ভেরিয়েবল নেম হবে, আমরা এখন সেটা দেখব। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল নেম হইতে হলে ভেরিয়েবল নেমের মধ্যে থাকতে পারবে কি কি? ভেরিয়েবল নেমের মধ্যে এ বি সি এভাবে
এক্স ওয়াই জেড পর্যন্ত থাকতে পারবে, অর্থাৎ স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত সবাই থাকতে পারবে। সেম ভাবে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত সবাই থাকতে পারবে। তারপর থাকতে পারবে হচ্ছে 0 1 2 এভাবে 9 পর্যন্ত যে কেউ আমার ভেরিয়েবল নেমের মধ্যে থাকতে পারবে। এবং থাকতে পারবে আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে হচ্ছে অনেকটা এরকম, তোমরা হচ্ছে যেমন যদি লিখো এ লিখো, এর নিচে একটা আন্ডারস্কোর চিহ্ন দিলা, বি লিখলা, যদি এইভাবে লিখো তাহলে সেটা হচ্ছে আন্ডারস্কোর চিহ্ন, তাহলে আন্ডারস্কোর থাকতে পারবে। এখন আমাকে বলো, আমি যে একটু আগে লিখছিলাম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এই ভেরিয়েবল নেমের মধ্যে সমস্যাটা কোথায়? এই ভেরিয়েবল নেমের মধ্যে ক্যাপিটাল এ সেটা আমি ইউজ করতে পারবো, ক্যাপিটাল বি সেটাও আমি ইউজ করতে পারবো, ক্যাপিটাল সি সেটাও আমি ইউজ করতে পারবো। কিন্তু এই জায়গাতে আমি একটা স্পেস চিহ্ন দিছি না, এই জায়গাতে আমি আরেকটা স্পেস চিহ্ন দিছি না, সেই স্পেস চিহ্নটা এইখানে কোথাও কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আমি ভ্যালিড ভেরিয়েবল নেম ইউজ করি নাই, এই কারণে আমি কিছুক্ষণ আগে এই জায়গাতে লাল কালি দেখতে পাইছি। এখন এটার সাথে জরুরি আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভেরিয়েবল নেম ডোন্ট স্টার্ট উইথ নাম্বার। অর্থাৎ আমি ধরো একটা ভেরিয়েবল নেম যদি নেই, যে ধরো A5, এটাকে যদি আমি একটা ভেরিয়েবল নেম ভ্যালিড কি ভ্যালিড না যদি আমি বলতে চাই, তাহলে এখন দেখো, প্রথম কথা, এখানে স্মল লেটার এ আসছে, সেটা আমার এই যে লিস্টের মধ্যে আছে। আবার 5, সে 5ও আমার এখানে হচ্ছে 0 থেকে 9 এই লিস্টের মধ্যে আছে। তাহলে আমার এ এবং 5 দুটাই হচ্ছে আমার ভ্যালিড এখানে। এরপরে আবার আরেকটা শর্ত আছে যে ডোন্ট স্টার্ট উইথ নাম্বার। এই যে A5, এই কথাটা কি কোনো নাম্বার দিয়ে শুরু হয়েছে? শুরু হয়েছে এ দিয়ে, তাহলে এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নেই। কিন্তু কেউ যদি এরকম একটা নাম নেয় যে 5A, তাহলে 5A কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল নেম না। অথচ 5 এটাও আমার এই লিস্টের মধ্যে আছে, ক্যাপিটাল এ এইটাও আমার লিস্টের মধ্যে আছে, তাও আমার এটা ভ্যালিড ভেরিয়েবল না। কেন? কারণ এইটা একটা নাম্বার দিয়ে শুরু হয়ে গেছে। আমার ভেরিয়েবল নেম কখনো একটা নাম্বার দিয়ে শুরু হবে না। এটা একটা আমার কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে সেখানে যা কিছু লেটার বা বিষয় থাকবে সেগুলো সবগুলো আমার এই লিস্টের মধ্যে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার বলতে কিন্তু শুধু 0 থেকে 9 পর্যন্ত বিষয়গুলো এরকম না, এগুলো শুধু ডিজিট আকারে লিখছি। যেমন তোমরা যদি লিখো যে ধরো ইন্ট A55, তারপর যদি লেখো A55 লিখলে এটা একটা ভেরিয়েবল, আবার A55B যদি লেখো এটা আরেকটা ভেরিয়েবল। তাহলে বুঝতে পারতেছো ভেরিয়েবল নেম তুমি কত রকম ভাবে দিতে পারো। বুঝতে পেরেছো? আর ভেরিয়েবল নেম সাধারণত প্রোগ্রামগুলোতে চেষ্টা করবা যে অর্থবোধক কোনো ভেরিয়েবল নেম দিতে, যেটা তোমার মোটামুটি মিনিংফুল হবে। যেমন তুমি ধরো অনেকগুলো সংখ্যা যোগ করে কোথাও রাখতেছো, বা তোমরা যেটা করছিলে দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতেছিলা, তো এখানে তুমি যদি যোগফলটাকে এবিসি নামের কোনো ভেরিয়েবলে না লিখে তুমি যদি সাম নামের কোনো একটা ভেরিয়েবলে রাখো, তাহলে বিষয়টা একটু দেখতে সুন্দর দেখাবে, আর কিছুই না। তো অর্থপূর্ণ ভেরিয়েবল নেমগুলো তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো। এখন আসো, সব থেকে জরুরি যেটা আজকে আমরা দেখব, সব থেকে জরুরি এবং নতুন বিষয় বলতে গেলে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোনো ভেরিয়েবল ইনপুট নিতে পারি। বিষয়টা মনে হয় বুঝতে পারিনি। দেখো, আমরা ইন্ট আবুল, ইন্ট আবুল ইকুয়াল 10 বলেছিলাম, ইন্ট বাবুল ইকুয়াল 20 বলেছিলাম। তারপর আবার ইন্ট সাম নিয়ে সেখানে আবার এই আবুল প্লাস বাবুলকে যোগ করে রাখছিলাম। এখন আমি বলছি যে এই 10 20 সেগুলো স্ক্রিনে এইভাবে লিখিত আকারে না, এইভাবে লিখিত আকারে না। আমি চাচ্ছি এগুলা ইউজার বা ব্যবহারকারী স্ক্রিনের মধ্যে ইনপুট আকারে দিবে। তো বিষয়টা অনেকটা এরকম যে তুমি কাউকে জিজ্ঞেস করছো, ভাই
আমার আবুল নামের একটা বালতি আছে, এখানে আপনি কত রাখবেন? আর আমার কাছে বাবুল নামের একটা বালতি আছে, সেখানে আপনি কত রাখবেন? তো আমার ইউজার বলছে যে আমি একটাতে রাখবো 5 আর একটাতে রাখবো 10, অথবা বলছে একটাতে রাখবো 10 আর একটা রাখবো 15। অর্থাৎ ইউজারের উপর এটা ডিপেন্ড করছে, ইউজার কি ইনপুট দিচ্ছে সেটা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তুমি বলেই দিছো যে আবুল নামের যে বালতি সেখানে আছে 10, বাবুল যেটা সেখানে আছে 20। তুমি বলেই দিছো, আমি এরকম বলে দেওয়া চাচ্ছি না, আমি চাচ্ছি ইউজার থেকে জিনিসটা নিতে। ইউজার থেকে আমি বিষয়টা কিভাবে নিতে পারি? তো ধরে নাও যে আমার কাছে আবুল সমান 10, বাবুল সমান 20 ভেরিয়েবল গুলো এইভাবে মানে অ্যাসাইন করা নাই। অ্যাসাইন করা নাই বলতে, ধরো আবুল এবং বাবুল সরাসরি এভাবে দিয়ে দেওয়া আছে। তার মানে কি, আবুল নামের একটা ভেরিয়েবল আছে যার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, বাবুল নামের একটা ডেটা টাইপ আছে, একটা ভেরিয়েবল আছে যার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, এবং এখানে কত আছে সেটা আমরা এখনো জানি না। তো আমরা এর আগে দেখেছিলাম যে কোনো কিছু আউটপুট দেখাইতে বা ডিসপ্লে করতে যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ কেন ইউজ করা হয়? কারণ আউটপুট দেওয়া মানে কি, কম্পিউটার থেকে কোনো কিছু নেয়া। ভালো করে বুঝবা, আউটপুট আউটপুট দেখা মানে কি, আউটপুট মানে কি কম্পিউটার থেকে কোনো কিছু নেয়া, সেটাকে আমরা বলি আউটপুট। আর পরিচিত একটা আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার, সেখান থেকে আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি সেখান থেকে আসছে প্রিন্টএফ। তাহলে যদি আমি এখন বলি যে ইনপুটের জন্য কি করব, তাহলে সেম ভাবে পরিচিত একটা ইনপুট ডিভাইস কি, স্ক্যানার। স্ক্যানার থেকে আমরা লিখতে পারি স্ক্যান এফ। তো এই স্ক্যান এফ প্রিন্টএফ এর মতোই আমরা স্ক্যান এফ দিয়ে কি কাজ করব, ইনপুট নিতে পারবো। তাহলে আমি একটু আগে ইনপুট আর আউটপুটের পার্থক্য বলছিলাম। আউটপুট মানে কি, কম্পিউটার থেকে কোনো কিছু নেয়া, আর ইনপুট মানে কি, কম্পিউটারকে কোনো কিছু দেয়া। তাহলে আমি যদি এখন বলি যে আমি ইউজার থেকে বা ব্যবহারকারী থেকে চাচ্ছি যে ভাই আবুলে তুমি একটা ভ্যালু রাখো, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন যদি আমি ইউজারকে বলি যে ভাই তুমি আমাকে 5, 10, 15 কিছু একটা কম্পিউটারকে তুমি ইনপুট দাও, বা সোজা কথা হচ্ছে 5, 10, 15 এগুলো তুমি একটা কম্পিউটারকে দাও। এখন তুমি এটাকে প্রিন্ট এফ দিয়ে নিবা নাকি স্ক্যানএফ দিয়ে নিবা? তাহলে সোজা বিষয় যে 5, 10, 15 এটাকে তুমি কম্পিউটারকে দিচ্ছ, মানে তোমার ব্যবহারকারী কম্পিউটারকে দিচ্ছে, নাকি কম্পিউটার তোমার ব্যবহারকারীকে দিচ্ছে? উত্তর হচ্ছে ব্যবহারকারী কম্পিউটারকে দিচ্ছে। তাহলে এটা কি, অবশ্যই ইনপুট। আর যেহেতু ইনপুট, তাহলে আমরা কি ইউজ করব, স্ক্যানএফ। তাহলে প্রিন্টএফ এর মতোই আমরা স্ক্যানএফ কে লিখে ফেলি, সরি, প্রিন্টএফ এর মতো আমরা স্ক্যানএফ কে প্রিন্টএফ এর ফরম্যাটে লিখে ফেলি। ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন, ডাবল কোটেশন। এতটুকু পর্যন্ত যা আছে সেটা পুরাটাই আমার একদম প্রিন্টএফ এর ফরম্যাট না? আবার আমি ধরো এই আবুল নামের যে ভেরিয়েবলটা আছে, এই আবুল নামের ভেরিয়েবলটা আমি এখন ইনপুট নিব। প্রিন্টএফ আমরা কি করতাম, পার্সেন্ট ডি দিতাম, কমা দিতাম, এখানে কি দিতাম, আবুল, তাই তো? একদম হুবহু প্রিন্টএফ এর ফরম্যাট না, তাই তো নাকি? তাহলে এখন আশা করা যায় যে আমরা আবুলের মধ্যে সঠিকভাবে ভ্যালুটা ইনপুট দিয়েছি। তাহলে এখন চলো সেটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই তোমাদেরকে। ধরো ইন্ট আবুল, আমরা এখন এখানে আবুলের মধ্যে একটা কিছু ইনপুট নিব, পার্সেন্ট, পার্সেন্ট ডি আবুল। এই লাইনের পরে আমরা কমেন্ট আকারে কি লিখে দিতে পারি, যে ইনপুট উইল বি গিভেন ইন আবুল। তার মানে এই লাইন যখন কম্পিউটার ফেস করবে তখন সেখানে আবুলকে, আবুলের মধ্যে কিছু একটা ভ্যালু ইনপুট আকারে নিবে। এবং এর পরের লাইনে আমি লিখে দিব যে আবুলের মধ্যে বর্তমানে কত আছে, তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট ডি আবুল। তাহলে এখন কম্পিউটার কি করবে, যে আউটপুট বা শো, আউটপুট অর শো দ্য ভ্যালু অফ আবুল। তাহলে এখন আশা করা যায় যে স্ক্যানএফ এই লাইনের মাধ্যমে আবুলের মধ্যে একটা ভ্যালু তুমি দিতে পারবা,
ইনপুট দিতে পারবা। আর প্রিন্টএফ এই লাইনের মধ্যে আশা করা যায় যে আবুলে যে ভ্যালুটা আছে সেটা কম্পিউটার তোমাকে দিতে পারবে। অর্থাৎ স্ক্যানএফ এর মাধ্যমে তুমি একটা ভ্যালু কম্পিউটারকে দিতে পারবা যেটা আবুলে গিয়ে সেভ হবে। আর প্রিন্টএফ এর মাধ্যমে কম্পিউটার তোমাকে একটা ভ্যালু দেখাবে যেটা বর্তমানে আবুলে আছে। তাহলে চলো দেখি আমরা বিষয়টা এইভাবে করতে পারি কিনা। এখন দেখো, যখন আমরা প্রোগ্রামটাকে রান করলাম, এখানে একটা কার্সর জ্বলতেছে নিভতেছে জ্বলতেছে নিভতেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এখানে একটা কার্সর জ্বলতেছে নিভতেছে। তাহলে আমরা যদি এই জ্বলতেছে নিভতেছের মানে কি, যে তুমি এখানে এখন কিছু একটা লিখতে পারবা। তাহলে এখন চলো আমরা এখানে লিখে দেই যে 100। তার মানে আমি বুঝাতে যাচ্ছি যে আমি আবুলের মধ্যে 100 রাখতে চাচ্ছি। কোডটা দেখো, কোডের মধ্যে কি আছে? ইন্ট আবুল, তার মানে আবুল নামের একটা ভেরিয়েবল তুমি নিচ্ছ যার ডেটা টাইপ হচ্ছে ইন্ট। তারপর স্ক্যানএফ আসছে, স্ক্যানএফ দেওয়ার কারণে শুরুতে তোমার একটা কার্সর জ্বলতেছে নিভতেছে। তুমি 100 লিখেছো। এই 100টা, এই 100 না লিখে তুমি এখানে 1000 লিখতে পারতা না, আবার 1005 লিখতে পারতা না, 1009 লিখতে পারতা না। তাহলে তুমি যে 1009 না লিখে 100 পর্যন্ত লিখছো, 100 পর্যন্ত লিখার পরে তোমার সংখ্যাটা নেয়া শেষ। অর্থাৎ সংখ্যাটা ইনপুট নেয়া শেষ। তুমি এটা বোঝানোর জন্য কি করবা? স্পেস বাটন চাপবা অথবা এন্টার বাটন চাপবা। তাহলে ধরো আমি এন্টার বাটন যদি চাপি, তাহলে কম্পিউটার কি বুঝবে? যে 100 এই সংখ্যাটা আবুলের মধ্যে ইনপুট হয়ে গেছে। এর পরের লাইনে আশা করা যায় আবুলের যে ভ্যালু সেটা কম্পিউটার তোমাকে দেখাবে। তাহলে চলো 100 লেখার পরে আমরা একটা এন্টার চিহ্ন দেই। দেখো 100 কি প্রিন্ট হইছে? অন্য একটা উল্টাপাল্টা জিনিস প্রিন্ট হয়ে গেছে না? 100 কিন্তু প্রিন্ট হয় নাই। তাহলে সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে যেখানে, সেটা হইলো, এটা দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি ভুলটা করে তোমাদেরকে দেখাইলাম। সেটা হইলো, যখন আমরা স্ক্যানএফ নিব, স্ক্যানএফ এবং প্রিন্টএফ সব ফরম্যাট হুবহু সেম, জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ হবে। স্ক্যানএফ এ যখন আমরা ডাবল কোটেশন থেকে বের হয়ে কমা দিয়ে এই যে ভেরিয়েবল নেমটা নিব, তার আগে একটা এন্ড চিহ্ন দিতে হবে। এন্ড চিহ্ন দিতে হবে। তাহলে চলো আমরা সেই এন্ড চিহ্নটা এখানে বসাই। এই যে আবুল দেখতে পাচ্ছ, আবুলের আগে আমরা এখানে একটা এন্ড চিহ্ন বসিয়ে দিলাম। এন্ড চিহ্ন বসানোর পরে যদি আমি এখন প্রোগ্রামটাকে আবার রান করি এবং এখন দেখি যে আমি এখন ধরো 105 লিখলাম, এরপরে ধরো এন্টার বা স্পেস কিছু একটা দিলা, ধরো তুমি এখানে এন্টার দিলা, তাহলে দেখো 105 আসছে। তার মানে এখন সঠিকভাবে কাজ করতেছে। তো ধরো তুমি এখন 200 দিলা, স্পেস দিলা। স্পেস দেওয়ার মানে কি? তুমি একটা ইনপুট নেওয়া শেষ, এটা তুমি কম্পিউটারকে বুঝাইছো। তবে এখানে এটা কম্পাইলার ভেদে একটু বিষয়গুলো মেটার করে এবং সি ল্যাঙ্গুয়েজ এগুলো একটু বেশি মেটার করে। সাধারণত তোমরা এন্টার, এই পর্যায়ে এখন যে পর্যায়ে আছো এই পর্যায়ে এন্টার দিয়ে ইনপুট গুলোকে আলাদা করবা। তো ধরো তুমি এখানে 200 দিয়েছো, 200 দেওয়ার পরে এন্টার দিয়েছো, 200 প্রিন্ট হয়ে গিয়েছে। এখন এই যে এখানে এন্ড দেওয়ার রহস্যটা হচ্ছে এই এন্ডটাকে, এই এন্ড যেটা তোমরা স্ক্যানএফ এ দিচ্ছ, এই এন্ড চিহ্নটাকে প্রোগ্রামিং আমরা এন্ড বলি না, বলি হচ্ছে এম% চিহ্ন। কি বলি? এম% চিহ্ন। তাহলে এই এন্ডটাকে আমরা কি বলি? এম% চিহ্ন। এই এন্ড চিহ্নের কাজটা হচ্ছে, তোমরা একটু বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবা। সেটা হচ্ছে, আমি স্ক্যানএফ এর লাইনটা এবং প্রিন্টএফ এর লাইনটা একসাথে লিখছি। ধরো প্রিন্টএফ এ তোমরা কি করছো? প্রিন্টএফ এ এসে %d আবুল এটা প্রিন্ট করছো, রাইট? এখন কম্পিউটার, বুঝো কিন্তু, কম্পিউটার যখন স্ক্যানএফ কে প্রিন্ট করছে, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিচ্ছে, তখন কি হচ্ছে? কম্পিউটার দেখতে পাচ্ছে স্ক্যানএফ আছে, তার মানে আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে, সে জানছে। এরপরে সে দেখছে ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনের ভিতর সে দেখছে %d। %d দেখার মানে সে বুঝতে পারছে আমাকে একটা ইন্টেজার টাইপের ডেটা ইনপুট নিতে হবে। ইন্টেজার টাইপের একটা ডেটা, তুমি ফর এক্সাম্পল 100 বা 200 যেটা তুমি ওখানে কনসোলে লিখছিলা, ওই 100 বা 200 ওই জিনিসটা তুমি
টাইপ করে এন্টার প্রেস করলা, তার মানে কি এই 100 বা 200 তুমি ইনপুট নিতে যাচ্ছ, সেই ইনপুটটা গিয়ে সেভ হবে কোথায়? সেই ইনপুটটা গিয়ে সেভ হবে আবুল যেখানে আছে সেই লোকেশনটাতে। অর্থাৎ আবুল নামের যে বালতিটা সেটা মেমোরির কোনো না কোনো জায়গায় তো আছে, সেই লোকেশনে গিয়ে তোমার ইনপুট নেওয়া ভ্যালুটা সেভ হবে, সেই 100 200 তুমি যেই ভ্যালুটা ইনপুট নাও না কেন। সেই আবুলের লোকেশন বোঝানোর জন্য আমরা এখানে এম্পারসেন্ট চিহ্নটা ইউজ করি। অর্থাৎ যখন তুমি ইনপুট দিচ্ছ, বুঝো কিন্তু যখন তুমি ইনপুট দিচ্ছ তখন তোমাকে জানতে হবে ইনপুটটা যে আমি দিচ্ছি, যে ভেরিয়েবলে আমি ইনপুটটা দিচ্ছি, সেই ভেরিয়েবলটা কোথায় অবস্থিত। এই এম্পারসেন্ট চিহ্নটা সে লোকেশনকে এনে দেওয়ার কাজটা করে। আর যখন প্রিন্ট এফ আমরা ইউজ করছি তখন প্রিন্ট এফে কি হবে? প্রিন্ট এফে যেটা হবে সেটা হলো সে দেখতে পাচ্ছে পার্সেন্ট ডি আছে। পার্সেন্ট ডি থাকার মানে কি? পার্সেন্ট ডির পরিবর্তে একটা সংখ্যা সে আউটপুট দিবে। সেই সংখ্যাটাকে, সেই সংখ্যাটা হচ্ছে আবুল। অর্থাৎ আবুল কথাটাকে কম্পিউটার যখন আবুল কথাটাকে কোথাও দেখবে, সে আবুলের মধ্যে কত ভ্যালু আছে সেটাকে সে চিন্তা করবে। তার মানে যখন শুধু আবুলকে তুমি এখানে ডাকছো প্রিন্টএফ এর মধ্যে, তখন তার লোকেশনটা বলতে হচ্ছে না, কারণ আবুল কথাটা বলার মানেই কম্পিউটার সেই আবুলের মধ্যে কত আছে সেটাকে সে দেখতে পাচ্ছে। কিন্তু যখন স্ক্যানএফ দিচ্ছ, তার মানে ইনপুট দিচ্ছ, তার মানে আবুলের মধ্যে কত আছে সেটা তোমার বিবেচ্য বিষয় না, আবুলে তুমি কত রাখছো সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। সেই কারণে স্ক্যানএফে আমাদের এম্পারসেন্ট চিহ্নটা লাগে, প্রিন্টএফে এম্পারসেন্ট চিহ্নটা লাগে না। এখন তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন বলতে পারো, সেটা হচ্ছে আমি যদি এরকম করে দেখতে চাই যে প্রথমে আমাকে লেখা আসবে। আচ্ছা, এই কথাটা বলার আগে আমি একটু কোডটা একটু আবার চালাই, যে কোডটা একটু আগে দেখেছো। এই কোডটা কি করছে অ্যাকচুয়ালি? আবুল নামের একটা ইন্টিজার আছে, তাকে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিচ্ছে এবং প্রিন্টএফ এর মাধ্যমে আউটপুট দিচ্ছে। তো অ্যাজ এ ইউজার তুমি হচ্ছে একজন ব্যবহারকারীকে যদি এই প্রোগ্রামটা রান করে দাও, ব্যবহারকারী দেখতে পাবে কি যে একটা সাদা স্ক্রিন, সেখানে একটা কিছু জ্বলতেছে নিতেছে। বাট এখানে করতে হবেটা কি সেটা কি একজন ব্যবহারকারী বুঝতে পারতেছে? বলো তো। একজন ব্যবহারকারী কি কাছে বুঝার কি কোনো ওয়ে আছে যে এখানে আসলে করতে হবে এটা কি, বা তুমি আসলে কি চাচ্ছ? তুমি অ্যাজ এ কোডার জানো যে এখানে হচ্ছে কিছু একটা সংখ্যা লিখে তুমি এন্টার মারলে সেটা পরের লাইনে সেই সংখ্যাটা আবার প্রিন্টএফ থেকে আউটপুট হিসেবে দেখাবে। বাট একজন ব্যবহারকারী কি সেটা বুঝতে পারতেছে? বুঝতে পারতেছে না। এখন যদি এখানে লেখা থাকতো যে এন্টার এ নাম্বার, এই কথা যদি এখানে শো করতো, এই জায়গাতে যদি এন্টার এ নাম্বার কথাটা শো করতো, এরপরে কার্সরটা জ্বলতো নিভতো, তাহলে যেটা হবে যে কার্সরটা হচ্ছে জ্বলতে নিভলে যেটা হবে, তখন ইউজার বুঝতে পারবে যে এখানে আমাকে একটা সংখ্যা দিতে হবে। আমি এখন সেই জিনিসটা চাচ্ছি। তো ধরো প্রথমে হচ্ছে ইউজার যখন ওই সাদা সাদা স্ক্রিনটা চালু করবে তখন দেখা যাবে গিভ এ নাম্বার, গিভ এ নাম্বার। এরপরে কার্সরটা এখানে জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, কার্সরটা এখানে জ্বলবে নিভবে। তাহলে এখন ইউজার কি করবে? এই জায়গাতে একটা সংখ্যা ইনপুট আকারে দিবে। ফর এক্সাম্পল ইউজার এখানে ইনপুট আকারে দিল 203। ধরো ইউজার এখানে ইনপুট আকারে দিল 203। আচ্ছা, এখন আউটপুট কি দেখাবে? The input is 203। বুঝতে পেরেছো কি করতে হবে? অর্থাৎ প্রথমে গিভ এ নাম্বার এই কথাটা হচ্ছে আমাকে এখানে শো করে দেখাবে, এবং সেখানে একটা কার্সর জ্বলবে নিভবে এই পজিশনে। সেখানে তুমি একটা সংখ্যা ইনপুট দিবা, হইতে পারে সেটা 203 303 403 হোয়াট এভার। তুমি ইনপুট দেওয়া মাত্রই পরের লাইনে দেখাবে দা ইনপুট ইজ এত। ইনপুট যত দিচ্ছ তত এখানে দেখাবে। এই জিনিসটা তোমরা এখন আমাকে করে দেখাবা। এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে যে আমি ইনপুট এবং আউটপুট তোমাদেরকে কিভাবে বুঝাইছিলাম, যে ইনপুট কাকে বলে আউটপুট কাকে বলে, অর্থাৎ কখন ইনপুট বলি কখন আউটপুট বলি, বিষয়টা এখানে খুবই জরুরি। তাহলে এই বিষয়টা তোমরা এখন হচ্ছে আমাকে দেখাবা।
এখন তোমরা সেটা করছো, যে বিষয়টা সাথে একটু আলোচনার রাখে সেটা হচ্ছে আমি দেখাই বিষয়টা অনেকে যে ভুলটা করতে পারো। আমি সলিউশনটা দেখাই। স্ক্যানএফ এর মধ্যে স্ক্যানএফ এর মধ্যে অনেকে এরকম করবা যে স্ক্যানএফ এর মধ্যে অনেকে লিখবা যে গিভ এ নাম্বার পার্সেন্ট ডি এম% আবুল। এরপরে প্রিন্টএফ এর মধ্যে দেখাবা যে দা ইনপুট ইজ পার্সেন্ট ডি। এখন বিষয়টা কেমন হবে দেখো তো। ধরো তুমি 200 দিছো, এন্টার দিছো, উল্টাপাল্টা বিষয় আসতেছে না? তুমি চাইছিলা কি? তুমি চাইছিলা হচ্ছে, আবার দেখাই, তুমি ধরো এই জিনিসটা রান করলা। তুমি চাইছিলে কি যে কার্সর জ্বলা নিভার আগেই তোমাকে দেখাবে কি যে ইনপুটে নাম্বার বা গিভে নাম্বার, তারপর তুমি সেই নাম্বারটা দিবা। তারপরে তুমি সেই নাম্বারটা যদি যদি 200 দিতা, পরের লাইনে দেখাইতো দা ইনপুট ইজ এত। বাট এখন কি তার কোনো কিছু হচ্ছে? দিছো 200, আসছে অন্য একটা বিশাল সংখ্যা। তার উপরে দা ইনপুট ইজ এত, বাট শুরুতে দেখানোর কথা ছিল যে গিভ এ ইনপুট। বিষয়টা কি হইলো? হইলো না। কেন হইলো না? কারণ তোমাকে আমি বলছি কি, গিভ এ নাম্বার, এই জিনিসটা তুমি শো করবা। তুমি কি কম্পিউটারকে এটা তুমি দিচ্ছ নাকি কম্পিউটার তোমাকে দিচ্ছে? কম্পিউটার তোমাকে দিচ্ছে অবশ্যই, কম্পিউটার তোমাকে শো করছে। তো এই যে গিভ এ নাম্বার, এই পুরো অংশটুকু প্রিন্টএফ এর মধ্যে আসবে নাকি স্ক্যানএফ এর মধ্যে আসবে? অবশ্যই স্ক্যানএফ এর মধ্যে আসবে না। আসবে কিসে? প্রিন্টএফ এর মধ্যে। তাহলে যদি এটাকে আমরা সাজায় লিখতে চাই তাহলে এটা কিসের মধ্যে আসবে? প্রিন্টএফ এর মধ্যে আসবে। প্রিন্টএফ পার্স প্রিন্টএফ গিভ এ নাম্বার কোলন এবং স্পেসও দিলাম। এখন দেখো গিভ এ নাম্বার যেভাবে চাচ্ছি সেভাবেই আসছে। ধরো 303 দিলাম, এন্টার দিলাম, পরের লাইনে আসছে কি দা ইনপুট ইজ 303, অ্যাজ এক্সপেক্টেড, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই আসছে। এখন তোমরা হচ্ছে অনেকে মাল্টিপল লাইন আউটপুট দেখছো। যেরকম ধরো আমি যদি এখানে ইন্ট বাবুল রাখতাম, আমি যদি বিষয়টাকে সংক্ষেপ করে ফেলি, আমি যদি এইভাবে লিখি যে আবুলের মধ্যে 50 রাখছো, বাবুলের মধ্যে 100 রাখছো। এই একটা জিনিস কিন্তু খেয়াল করো, আমি লেখার সময় এক একবার এক এক ঢঙে লিখতেছি, এগুলো সবগুলো কিন্তু ভ্যালিড, এগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এখন যদি আমি জানতে চাই যে আবুল এবং বাবুল, এদেরকে হচ্ছে আমি একটা প্রিন্টএফ এর মাধ্যমে কিভাবে লিখবো, তাহলে তোমরা জানো যে পার্সেন্ট ডি আবুল কমা বাবুল, এভাবে লিখলে দুইটা হচ্ছে একসাথে চলে আসবে। তাহলে 50 আর 100 কে আমরা একসাথে দেখতে যাচ্ছি, দেখো একসাথে চলে আসছে। সরি। তাহলে এই 50 এবং 100 একসাথে কেন আসছে স্পেস ছাড়া? কারণ এই পার্সেন্ট আর পার্সেন্টের মাঝখানে কোনো স্পেস নাই। তাহলে এখন যদি আমি স্পেস দিয়ে দেই, এখন দেখো তো 50 আর 100 দুইটা আলাদা হয়ে গেছে না? সেম প্রসেসে তুমি স্ক্যানএফ এর মধ্যেও মাল্টিপল ইনপুট নিতে পারবা। সেটা একটু বাসায় হোম টাস্ক হিসেবে থাকবে, যে মাল্টিপল ইনপুট কিভাবে একটা স্ক্যানএফ এর মধ্যে আমরা নিতে পারি। এরপরে যেটা তোমাদের জন্য কিছুটা হোম টাস্ক হিসেবে থাকবে, সেগুলো হলো তোমরা ইনপুট নিবা হচ্ছে ডলার। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম, তুমি যদি এইভাবে না দিয়ে ডলার টু টাকা কনভার্সন, এটা হচ্ছে তোমার হোমওয়ার্কের নাম। আর এটা কিভাবে হবে, ধরো তুমি আমাকে প্রথমে ইনপুট আকারে দেখাইলা, মানে হচ্ছে দেখাইলা যে কত ডলার, কত ডলার লিখে তুমি আমাকে হচ্ছে আউটপুট স্ক্রিনে দেখাইলা, এবং এরপরে হচ্ছে এখানে একটা স্ক্রিন
জ্বলতেছে নিতেছে, জ্বলতেছে নিতেছে। এবার আমি যদি এখানে $1 দেই, $2 দেই বা $2.5 দেই, হোয়াট এভার, আমি যে কোনো কিছু এখানে পরিমাণ আমি দিতে পারবো। এরপরে তুমি পরের লাইনে দিলা যে কত ডলার, পরের লাইনে দিলা ধরো টাকা আছে, কত টাকা হয়। ডলার যেটা দেওয়া আছে, ধরো $1 দিলে তুমি $1 সমান 120 টাকা ধরতে পারো। তাহলে $1 যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে টাকাতে লিখবা যে 120, টাকা আছে 120, অর্থাৎ ডলার টু টাকা কনভার্সন একটা প্রোগ্রাম বানাবা। এরপর একটা প্রোগ্রাম বানাবা, সেটা হচ্ছে এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল। সেটার ইনপুট আউটপুট সিস্টেমটা হবে অনেকটা এরকম যে তোমাকে প্রথমে দেওয়া থাকবে, ধরো তোমার স্ক্রিনে লেখা আসছে যে রেডিয়াস, অর্থাৎ যে সার্কেলের কথা বলছি সেই সার্কেলের ব্যাসার্ধ কত সেটা জানতে চাচ্ছে। তাহলে প্রথমে রেডিয়াস কথাটা দেখে স্ক্রিন জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। এর পরের লাইনে ক্যালকুলেশন করে জানাবে যে এরিয়া এত। অর্থাৎ ফর এক্সাম্পল যদি আমি এখানে হচ্ছে লিখি 1, ধরো ফর এক্সাম্পল রেডিয়াস আমি যদি 1 দেই, তাহলে অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফলটা কত? পাই আর স্কয়ার। তাহলে 3.1416 ইন্টু 1 ইন্টু 1। তাহলে পাই আর স্কয়ার, পাই এর মান কত? 3.1416। আর আর বা রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা আমি ধরেছি কত? 1। তাহলে আমার এই বৃত্তের ক্ষেত্রফল, যেটাতে আমি বলছিলাম ব্যাসার্ধ 1, সেটার হচ্ছে ক্ষেত্রফল কত? 3.1416 স্কয়ার ইউনিট। তাহলে তোমার এখানে এরিয়াতে আউটপুট কত আসবে? 3.1416। তাহলে একটা কোড করবা যে ডলার টু টাকা কনভার্সন, আর একটা করবা এরিয়া অফ সার্কেল। আরেকটা করবা, সেটা আগের দুইটা শেষ করার পরে করবা, সেটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্সন এবং সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অনেকের ক্লাস 7, 8 বা 9 বিজ্ঞান বইতে থাকবে, 7, 8 বিজ্ঞান বইতে থাকার কথা। বা যারা হচ্ছে 6-এ আছো, তোমাদের যদি বিজ্ঞান বইতে এটা না থাকে এখন দরকার নাই, পরে যখন বড় হবে তখন এটা করবা। সেটা হচ্ছে তোমাকে যদি আমি এখানে ফারেনহাইটে একটা একক দেই, তাহলে তুমি এটা বলবা যে এটা সেলসিয়াসে কত। সেম ভাবে আরেকটা কোড করবা, সেটাতে সেলসিয়াসে কত যদি দেওয়া থাকে সেটা ফারেনহাইটে কত সেটা দেখাবা আউটপুট আকারে। তাহলে এই কাজগুলো তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে থাকবে। এখন যে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করে রাখা উচিত সেটা হচ্ছে যে আমরা ডাবল নিয়ে কাজ করেছি, আমরা ডাবল স্ক্যানএফও দেখেছি, ইনপুট কিভাবে নিতে হয় সেটাও দেখেছি। এখন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ক্যারেক্টার। ধরো ক্যারেক্টার ডেটা টাইপের একটা ভেরিয়েবল যদি আমি নেই, ধরো সেটা যদি আমি এবিসি নিতে পারি, এবিসিডি নিতে পারি, এবিসিডি 100 নিতে পারি, এবিসিডি 199 নিতে পারি, হোয়াট এভার। অর্থাৎ আমরা তো ভেরিয়েবল নেম কিভাবে ভ্যালিড নিতে হয় সেটা আমরা অলরেডি শিখছি। তো আমরা নিতে পারি যে ধরো ক্যারেক্টার সিএইচ। ভেরিয়েবল নেম নেওয়ার জন্য আরেকটা বিষয় যেটা বলা হয় নাই, আর বলা অ্যাকচুয়ালি দরকারও নাই, সেটা বোঝা যায়, সেটা হলো ইন্ট, ডাবল বা এই টাইপের যেই নামগুলা অলরেডি কিওয়ার্ড হিসেবে সি ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করছি, যেগুলো এক একটা কিওয়ার্ড, যেমন হচ্ছে প্রিন্টএফ বা হচ্ছে প্রিন্টএফ একটা পরে আসি, এটাতে একটু বিষয় আছে কিছু। ইন্ট, ডাবল, ক্যারেক্টার এই টাইপের যেগুলো হচ্ছে আমার কিওয়ার্ড আর কি, আমার মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেগুলোকে হচ্ছে আমি ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। সিএইচ নামে আমার হচ্ছে একটা ভেরিয়েবল নেম নিলাম, যার ডেটা টাইপ হচ্ছে কার। এই সিএইচ এর মধ্যে আমি যদি ক্যাপিটাল এ এই বর্ণটাকে রাখতে চাই তাহলে কি করব? প্রথম কথা, ক্যারেক্টার সিএইচ ইকুয়াল সাইন ক্যাপিটাল এ রাখলাম, সেমিকোলন দিলাম। এখন যেটা করতে হবে খুবই জরুরি, সেটা হচ্ছে এই এর দুই পাশে সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হবে। এর দুই পাশে সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হবে। এরপরে নর্মাল তুমি এটা প্রিন্টএফ এর সিস্টেমে এই ক্যারেক্টারটাকে প্রিন্ট করে দেখাইতে পারো। যেমন আমি তোমাকে কোড করে দেখাই বিষয়টা। ধরো ক্যারেক্টার সিএইচ ইকুয়াল, ধরো ক্যাপিটাল বি, এবং এরপরে লাইনে যদি আমি লিখি যে প্রিন্ট এফ
পার্সেন্ট সি সিএইচ। তাহলে দেখো ক্যাপিটাল বি প্রিন্ট হয়ে গেছে। এখন আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন ক্রিয়েট করি, তাহলে দেখো এখানে একটা এই যে নতুন ফাঁকা লাইন প্রিন্ট হয়ে গেছে। এখন আহ এই সিএইচ এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু আছে অথবা নাই, কোনো ম্যাটার করে না। আমি চাচ্ছি ইউজার থেকে একটা ইনপুট আমি এখানে নিব। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে ইনপুট নেওয়া শিখছিলাম স্ক্যানএফ এর মাধ্যমে, এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে একটা ক্যারেক্টার ইনপুট নিব। তো স্ক্যানএফ, তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে সিএইচ সমান লেটার বি বা ক্যারেক্টার বি দেওয়া আছে, সেটার কি হবে? সেটা ওভাররাইড হয়ে যাবে। অর্থাৎ যখন তুমি এখানে একটা ইনপুট নিয়ে নিচ্ছ, এই যে যেমন ধরো পার্সেন্ট সি দিলা, এম% চিহ্ন দিলা, এম% চিহ্ন কার লোকেশনে যাবে? সিএইচ এর লোকেশনে যাবে। তাহলে যখন তুমি এই যে পার্সেন্ট সি এখানে দিয়ে দিলা, অর্থাৎ নতুন একটা ভেরিয়েবল তুমি এখানে লিখে দিচ্ছ, স্ক্যানএফ এর মাধ্যমে নতুন একটা ভেরিয়েবল তুমি ইনপুট দিচ্ছ, তখন আগে যে ভেরিয়েবলটা ছিল সেটা আর থাকবে না। তাহলে এখন চলো আমরা প্রিন্টএফ দিয়ে নতুন যেই ভেরিয়েবলটা এখানে সেভ হয়েছে সেটাকে দেখি, এবং আশা করা যায় যে আমাদের কোড কাজ করবে। কি হয়েছে? প্রথমে সিএইচ এর মধ্যে ক্যারেক্টার বি কে রাখছি, সেই বি কে আমি আউটপুট আকারে দেখাইছি। এরপরে যেটা করছি যে এই সিএইচ এই ভেরিয়েবলের মধ্যে একটা লেটার ইনপুট আকারে আমি নিব, এবং সেটাকে আমি প্রিন্টএফ দিয়ে আবার দেখব। তাহলে ক্যাপিটাল বি প্রিন্ট হইছে, নিউ লাইন প্রিন্টের কারণে পরের লাইনে আসছে, কার্সর জ্বলতেছে নিপতেছে, তার মানে এখানে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব, ধরো ক্যাপিটাল সি নিলাম। এবার এন্টার চাপলাম, দেখো সি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমরা ইন্ট ডাবল এগুলো যেভাবে কাজ করি সেম ভাবে আমার ক্যারেক্টারটাকেও আমি কাজ করাইতে পারবো। তো আশা করি তোমরা ক্যারেক্টারের বিষয়গুলো বুঝতে পারছো। এখন তোমাদের কাছে হচ্ছে আমার কিছু ছোটখাটো পয়েন্ট, সেগুলো হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবা। সেগুলো হইলো, ধরো আমার কাছে এ নামের একটা ভেরিয়েবল আছে, বি নামের একটা ভেরিয়েবল আছে, এবং সেখানে কিছু ভ্যালু তুমি হয়তো দিছো বা দাও নাই, হোয়াট এভার। যদি এ আর বি এই দুইটাকে তুলনা করতে চাও, তুলনা আবার বলতেছি, কম্পেয়ার করতেছি বা তুলনা করতেছি, যদি এ আর বি সমান কিনা তুলনা করতে চাও, তাহলে তুমি এখানে লিখবা এ ইকুয়াল ইকুয়াল বি। দুইটা সমান চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এ আর বি সমান কিনা সে চেক করবে। যদি সে সমান হয়, সে লিখবে এ আর বি সমান, তার মানে সে হচ্ছে বলবে ইয়েস দে আর ইকুয়াল। ইয়েস মানে হচ্ছে আমরা জানি হাই ভোল্টেজ, বা যেটাকে আমরা বাইনারিতে বলতে পারি ওয়ান। আর যদি দেখে যে নট ইকুয়াল, তাহলে সে বলবে জিরো। আমি বিষয়টা একটু পরে আমি ব্যাখ্যা করছি, তোমরা এটা এখন একটু দেখো। যে আমি যদি তোমাকে বলি যে ফর এক্সাম্পল আমি যদি একটা প্রিন্ট এফ লিখি, ধরো প্রিন্ট এফ লিখলাম, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি তে আসবে, ধরো হচ্ছে আমি বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করি, ধরো ইন্ট সি, এই সি তে যে ভ্যালু সেটা হচ্ছে আমার প্রিন্ট করব। সি তে আমি দিচ্ছি যে ধরো 5 ইকুয়াল ইকুয়াল 10। আমি কি বলছিলাম? ইকুয়াল চিহ্ন দুইবার দেওয়ার মানে কি 5 আর 10 সমান কিনা চেক করবে। যদি সমান হয়ে যায়, সমান হওয়ার মানে কি ইয়েস, ইয়েস মানে কি 1, আর নো মানে কি 0। তাহলে 5 আর 10 কি সমান? সমান না, নো। তার মানে 5 আর 10, 5 ইকুয়াল ইকুয়াল 10, এটা কত রিটার্ন করবে বা কত দিবে? 0 দিবে। তার মানে সি তে কত সেভ হবে? 0 সেভ হবে। তাহলে এই প্রিন্ট এফে কত প্রিন্ট করার কথা? 0 প্রিন্ট করার কথা। চলো দেখি 0 প্রিন্ট করে কিনা। দেখো 0 প্রিন্ট করেছে। এখন যদি আমি লিখি যে 5 সমান 5 কিনা, অর্থাৎ 5 আর 5 সমান কিনা যদি আমি লিখতে বলতে চাই, তাহলে আমাকে দেখো কত দেখাবে? 1, অর্থাৎ 1 মানে ইয়েস। সেম ভাবে, সেম ভাবে আমরা যদি এ আর বি নিয়ে কাজ করি, দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, সেম কাহিনীটা ঘটবে। সমান না দেখে যদি আমি বলতে চাই যে এ গ্রেটার দেন বি কিনা, অর্থাৎ এ বি নামক ভেরিয়েবল থেকে বড় অথবা সমান কিনা। এ গ্রেটার দেন অর ইকুয়াল বি মানে কি এ বি থেকে বড় অথবা সমান কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, বড় অথবা সমান, তাহলে আনসার আসবে ইয়েস।
যদি হয় নো, বড় অথবা সমান না অর্থাৎ ছোট, তাহলে আসবে 0। যেমন উদাহরণ যদি দেখাতে চাই, তাহলে এখানেই দেখাই। ধরো 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। 5 কি 1 থেকে বড় অথবা সমান? হ্যাঁ, 5 1 থেকে বড় অথবা সমান, তার মানে আনসার হচ্ছে ইয়েস বা 1। তাহলে চলো রান করলে কি আসে? 1 আসে। আবার যদি বলি যে 5 5 এর থেকে বড় অথবা সমান কিনা, হ্যাঁ, 5 5 এর থেকে বড় বা সমান। বড় বা সমান মানে কি, যে বড় হইলেও আমার কন্ডিশন ডান, সমান হইলেও কন্ডিশন ডান। তাহলে 5 5 থেকে বড় অথবা সমান কিনা? ইয়েস, বড় অথবা সমান। তাহলে আনসার হচ্ছে 1 বা ইয়েস। এবার আসো যদি আমি লিখি যে 5 6 এর থেকে বড় অথবা সমান কিনা। 5 কি 6 এর থেকে বড়? না। 5 কি 6 এর সমান? না। তাহলে দুই ক্ষেত্রে আমার যেহেতু নো আসতেছে, তাহলে আমার আনসার হবে কি 0 বা নো। তাহলে আশা করি তোমরা বিষয়গুলো এখন বুঝতে পারছো। সেম ভাবে কাজ করবে এ লেস দেন অর ইকুয়াল বি, সেম লজিক। আরেকটা আছে, সেটা হচ্ছে এ ইজ নট ইকুয়াল বি। এই যে আশ্চর্যবোধক চিহ্ন এবং তারপরে সমান চিহ্ন দেওয়ার মানে হচ্ছে সমান নয় চেক করবে, অর্থাৎ সমান না হইলে তখন ইয়েস বলবে। এ ইজ নট ইকুয়াল বি বলে এটাকে। এ ইজ নট ইকুয়াল বি, এটা সে চেক করবে। যদি এ ইজ নট ইকুয়াল বি, এটা যদি তাকে প্রশ্ন করো যে এ আর বি সমান নয়, কথাটা কি সত্যি? যদি সত্যি হয় ইয়েস, তাহলে হচ্ছে আনসার 1, তাহলে নো। অর্থাৎ এখন উল্টা ভাবে চিন্তা করো, যে এ আর বি সমান নয়, এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। এই যে এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। যে স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে ইয়েস, নাহলে নো। যেমন তুমি যদি এখানে লিখো 5 ইজ নট ইকুয়াল 6, তার মানে কি 5 ইজ নট ইকুয়াল 6, স্টেটমেন্ট কি কারেক্ট? কারেক্ট, তারপরে আনসার হবে ইয়েস বা 1। দেখো 1। এখন যদি আমি বলি যে 5 ইজ নট ইকুয়াল 5, স্টেটমেন্ট কি সঠিক? সঠিক না, তাহলে আনসার হবে নো বা 0। তাহলে আশা করি তোমরা কিভাবে এই চারটা জিনিস চেকিং এর যে চারটা কম্পারিজন, এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো হোম টাস্ক অলরেডি আমরা দিয়েছি। আরেকটা হোম টাস্ক আমরা দিব, সেটা হচ্ছে তোমরা দুইটা ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নিবা। দুইটা ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নিবা, তাদের দেখাবা এইভাবে। ধরো যদি তুমি 2 আর 3 নাও, তাহলে কি করবা? প্রিন্ট এর মতো তোমরা এরকম করো না, যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি ইকুয়াল পার্সেন্ট ডি, তারপর তোমরা হচ্ছে কি এ বি, তারপর সাম বা এ প্লাস বি, এগুলো তো তোমরা রাখো, তাই না? আমি হচ্ছি যে এইভাবে হবে না, অর্থাৎ এই যে প্লাস চিহ্নটা দিয়েছো, সেই প্লাস চিহ্নটা এভাবে প্লাস চিহ্ন আকারে সরাসরি দেওয়া যাবে না। তোমরা হচ্ছে আগে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিবা, সেই ক্যারেক্টার ভেরিয়েবল ধরো সেটার নাম যদি ধরি সিএইচ, তার মধ্যে তুমি এই এই প্লাস চিহ্নটাকে রাখবা এভাবে। তারপর তুমি এইভাবে করতে পারো যে প্রিন্টএফ এর মধ্যে দিয়ে তুমি পার্সেন্ট ডি, তারপর পার্সেন্ট সি, আবার পার্সেন্ট ডি দিতে পারো। অর্থাৎ সোজা কথা হচ্ছে সরাসরি প্লাস চিহ্ন লেখা যাবে না, সেটাকে তোমার ক্যারেক্টার ভেরিয়েবলের মাধ্যমে দেখাইতে হবে। তাহলে যেটা বলছিলাম, যে দুইটা ভেরিয়েবল ইনপুট নিবা, তাদের হচ্ছে সাম দেখাবা, যেভাবে বললাম সেভাবে তাদের সামেশন দেখাবা, তাদের বিয়োগফল দেখাবা, তাদের সাবট্রাকশন দেখাবা, তাদের গুণফল দেখাবা সেম ভাবে, এবং তাদের ভাগফল দেখাবা। এবং ভাগফল দেখাতে গিয়ে ভাগফলটা কিন্তু তোমাকে টাইপ কাস্টিং করে ডাবলে দেখাইতে হবে, এবং সেটা হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখাবা। দশমিকের পর সেটা 0.2 LS পর্যন্ত দেখাবা। তাহলে হচ্ছে সেম আগের মতোই, আগে তোমরা যে ক্যালকুলেটর বানাইছিলা সেখানে কি করছিলা, যে দুইটা ভেরিয়েবল সরাসরি নিজেরা বলে দিচ্ছিলা স্ক্রিনের মধ্যে। এখন সেটা চলে আসছে দুইটা ভেরিয়েবল নিজেরা ইনপুট আকারে নিবা স্ক্যানএফ এর মাধ্যমে। সেই ইনপুট গুলো সেই দুইটা ইন্টিজার ভেরিয়েবল বলে দেওয়া আছে, ডাবল নেওয়ার সুযোগ নাই। সেই দুটো ইন্টিজার ভেরিয়েবলের সাম দেখাবা, সাবট্রাকশন দেখাবা, মাল্টিপ্লিকেশন দেখাবা, আবার ডিভিশন দেখাবা, এবং ডিভিশনের যে রেজাল্টটা আসবে সেটাকে আবার টাইপ কাস্টিং করে ডাবলে নিয়ে আসতে হবে।
তো এই কাজটা করবা। এবং এখানে আরো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমাদেরকে আগে দেখানো উচিত ছিল, যদি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধরো ইন্ট এ ইকুয়াল যদি লিখি 5% টু, এই জিনিসটা দ্বারা কি বোঝায় জানো? 5% টু দ্বারা বোঝায় প্রোগ্রামিং এ যে 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। তো 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 2 দুগুণে 4, তার মানে 2 হচ্ছে ভাগফল। আর তাহলে 4 হচ্ছে থেকে যাচ্ছে, আর 1 থেকে যাচ্ছে ভাগশেষ। তাহলে এর মধ্যে কত চলে আসছে? 1 চলে আসছে অটোমেটিক। তাহলে পার্সেন্ট মানে কিন্তু এখানে শতকরা না। প্রোগ্রামিং এ পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ বোঝায়, অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত সেটা হচ্ছে এখানে বুঝায়। এবং তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, যেটা তোমরা এখন উত্তর দিবা, সেটা হচ্ছে এই পার্সেন্ট বা ভাগশেষ চিহ্নটা বা মডুলো চিহ্নটা, এটাকে মড বা মডুলো বলা হয়, এই মডুলো চিহ্নটা বা মডুলাস চিহ্নটা ইন্টেজারে কাজ করে, কিন্তু ডাবলে কাজ করে না কেন? এই জিনিসটা ইন্টেজারে কাজ করে, পার্সেন্ট বা মডুলো বা ভাগশেষ, কিন্তু ডাবলে এটা কাজ করে না কেন? এটা তোমরা এখন আমাকে উত্তর দিবা। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। তো আশা করি মোটামুটি তোমরা বিষয়গুলো ধরতে পেরেছো। এখন তোমাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে তোমরা সেটা এখন জানাতে পারো।